চমৎকারভাবে তুলে ধরেছে। আমাদের তো জুলাই সনদে আমাদের তো সিগনেচার করতে কোনো আপত্তি নেই। আজকে যে যেমন 4টি প্রস্তাব বিএনপি করেছে, সেখানে অন্য সব দল যেগুলো আপনাদের ক্ষমতা কমায় সেগুলো সবগুলো আমরা রিসেন্ট দিয়ে রাখছি। আপনার যেগুলো উনি এইটাও বলছেন যে দেখেন এর যে ফোরামটাতে আমরা সিদ্ধান্ত নিচ্ছি সাংবিধানিক এই গুরুত্বপূর্ণ ইস্যুতে, আমাদের সংবিধানের মৌলিক জাতীয় ইস্যু, এগুলোতে আপনি কিন্তু যত্রতত্রতে নিতে পারবেন না। এইটা যদি আপনি নিতে পারেন সুপ্রিম কোর্টের মতামত, উচ্চতর আদালতের মতামত নেন, আপনি কনস্টিটিউশনাল অর্ডার যেটা বলেছে বিশেষজ্ঞ প্যানেল, ঐকমত্য কমিশনের একটা প্যানেল রয়েছে বিশেষজ্ঞ, তারাও কিন্তু এই মতামত দিচ্ছে। এর বাইরে সংবিধানের বাইরে, পার্লামেন্টের বাইরে, দলীয় ফোরামের বাইরে সে একটা বলছে কনস্টিটিউশনাল অর্ডারের কথা বলেছে। এই অর্ডারের মাধ্যমে জুলাই সনদের যে সংস্কারগুলো আনবে সাংবিধানিকভাবে, সেগুলো একত্রিত করে জুলাই সনদের অনুচ্ছেদের ঘোষণাপত্র অনুচ্ছেদের 22 অনুচ্ছেদের ক্ষমতা বলে কনস্টিটিউশনাল অর্ডার করে সন্নিবেশিত করতে পারবে। এটা তো কোনো বাধা নেই। এটা পরবর্তীতে জনমত যাচাইয়ের জন্য গণভোটে দিতে পারবে। বিএনপি তো একমত হয়েছে। বিএনপি আগে গণভোটে একমত ছিল না, এখন তো হয়েছে। এই সাংবিধানিক বিষয়গুলো আমাদের রাষ্ট্রের সংবিধানের মৌলিক স্পর্শকাতর বিষয়, আপনি যত্রতত্র এটা করতে পারবেন না। আপনাকে এই সংস্কারগুলোকে পার্লামেন্টে সংবিধানে আপনাকে সন্নিবেশিত করতে হবে, আলোচনা করে সংশোধন করতে হবে, তারপরে দেন আপনি যারা অন্য দল তো এটাই চাচ্ছে। এইটাই তো বিএনপি এই কথাটাই বলছে। বিএনপি কিন্তু সরে এসেছে। বিএনপি দেশের সাথে, জনগণের সাথে, মানুষের কল্যাণের সাথে। ঠিক আছে, পিআর নিয়ে আপনি একটু বলেন, পিআর কিন্তু ঐকমত্য কমিশন পিআর বিষয়টি নিম্ন কক্ষে তারা উচ্চারণ করেন, ইস্যু হিসেবে দাঁড় করেন। উচ্চতর কক্ষে পিআর এর বিষয়টা আসছে। আপনি একটা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যতগুলো জাতীয় নির্বাচন হয়েছে, সরাসরি ভোটের মাধ্যমে ব্যালটে নির্বাচনী পদ্ধতিটা একটি পরীক্ষিত পদ্ধতি, প্রচলিত পদ্ধতি। এর বাইরে আপনি বেশি রাজনৈতিক সুবিধা, আসন পাওয়ার সুবিধার্থে আপনি যদি নিজের মন গড়া কথা হঠাৎ করে আসে জাতির উপর চাপাই দেন, পিআর সিস্টেম, প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ, সংখ্যানুপাতিক হারে নির্বাচন পদ্ধতি, এটা তো মানুষ চেনেও না, বোঝেও না, জানেও না। হঠাৎ করে এর একটা ভয়াবহ প্রতিক্রিয়া রয়েছে। আপনি তো নিম্নকক্ষে এটা বাস্তবায়ন করতে পারবেন না। কয়টা দল কিসের উদ্দেশ্যে এটা চাচ্ছে? জনগণ তো এটা চাচ্ছে না। সেটা তো আপনি গণভোট দেন, আপনি বুঝতে পারবেন। আপনি স্বাভাবিক প্রক্রিয়ায় ভোট দিয়ে তাদের নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করবে। আমাদের 17 বছর মানুষ ভোট দিতে পারে না, মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বাংলাদেশের মানুষ এখানে গণতন্ত্রের সংকটের কারণে। ভোটের অধিকারে জনপ্রতিনিধি নির্বাচন করার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা, পৌর, সিটি কর্পোরেশন, জাতীয় নির্বাচন 17 বছর লুটপাট করে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে মানুষের ভোটাধিকার হরণ করেছে। আপনি কেন জনগণের ভোটাধিকার ফিরে দিতে পারবেন না? এই আয়োজনটা যখন অন্তর্বর্তীকালীন সরকার করেছে, আমি তো মনে করি সমস্ত রাজনৈতিক দল গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে এসে তাদের জনগণের মতামতের ভিত্তিতে নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবে। এটাই হলো গণতন্ত্রের বিউটি। তাহলে আপনি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, অনেক রাজনৈতিক দল যাদের প্রতিনিধিত্ব নাই সংসদে, দীর্ঘ সময় 54 বছর ছিল না, তারা নতুন রাজনৈতিক দল আসছে, জনগণের সমর্থন নেবে। রাজনৈতিক দল খালি একটা খুললেই তো হবে না, তাদের তো জাজমেন্ট করার হাতিয়ার একটা মানদণ্ড কি, জনগণের ভোটের মাধ্যমে তাদের সম্পৃক্ততা, তাদেরকে ধারণ করে কিন্তু কিনা, সেটা তো আপনাকে ধারণ করতে হবে। তার জাজ করার উপায়টা কি? একমাত্র নির্বাচন, জনগণের নির্বাচনের পথ। আজকের যে সংকট, আজকের যে অর্থনীতি, কর্মসংস্থান, রাজনৈতিক স্থিতিশীলতার যে সংকট, বহুবিধ সংকটে বাংলাদেশ জর্জরিত, এই জায়গা থেকে আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমাদের জনগণের নিরাপত্তা, নিরাপত্তা, আঞ্চলিক নিরাপত্তা, আভ্যন্তরীণ নিরাপত্তা, আমাদের সর্ববিষয়ে অর্থনীতি স্থবির হয়ে পড়ছে। আজকে দেখেন আপনার বিদেশি যারা রয়েছে, তারাই মাত্র 1,70,00,000 লোক, এরা বেশি রেমিটেন্স পাঠাচ্ছে বলে এই এত লুটপাট দুর্নীতির পরে বাংলাদেশটা টিকে আছে। আর কৃষি খাত, কৃষির সাথে সংশ্লিষ্ট উপখাত, লাইভস্টক, ফিশারিজ, এগ্রিকালচার এবং আপনার তৈরিকৃত গার্মেন্টস শিল্প, তাই ছাড়া এই দেশের কিন্তু কিছু নাই। লুট হয়ে সব চলে গেছে বিদেশে। আপনি কি সেই টাকা ফেরত আনতে পারছেন? শুধুমাত্র এই 3টা সেক্টরের কারণে এই দেশটা টিকে আছে। এই সংকট আরো ঘনীভূত হবে যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর না হয়। ততক্ষণ পর্যন্ত রাশেদ খান একেবারে যে ভাই মাঝখানে কথা বলছে, কিন্তু আমিও প্রশ্নটা রেখেছিলাম যে প্রশ্নটা করবো। আসলে গণ অধিকার পরিষদ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে একমত আছে না নাই? আপনার এই টকশোতে এসে আমি অনেকবার বলেছি, ক্লিয়ার করেছি। আমরা যখন 2021 সালে দল গঠন করি, তখন আমরা যেটি বলেছিলাম যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে হবে। এখন যে সংস্কার নিয়ে আলোচনাগুলো আসছে সামনে, এগুলো আমরা 21 সালে প্রস্তাবনা দিয়েছি আমাদের কর্মসূচি হিসেবে। 21 দফা কর্মসূচি সেখানে অন্তর্ভুক্ত ছিল এবং সেখানে বলা আছে যে উচ্চকক্ষে পিআর এর মাধ্যমে যেটি হবে, যারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আছে তাদের সবার একটা রিপ্রেজেন্টেটিভ উচ্চকক্ষে থাকলো। আর আমরা এখন যে আলোচনা ঐকমত্য কমিশনে হচ্ছে, আমাদের দলের পক্ষ থেকে কিন্তু আমরা বলি নাই যে আমরা নিম্নকক্ষে পিআর চাই। দেখেন, নিম্নকক্ষে পিআর, এটা নিয়ে অনেক ধরনের সংকট, সমস্যা, জটিলতা আছে। আমি যদি একটু ক্লিয়ার করি, সেটি হলো যে এদেশের আপনার প্রায় 8 থেকে 9% আপনার হিন্দু
সম্প্রদায়। হিন্দু এরপরে জনবাসী একটু অধিবাসী আছে। এরপরে অন্যান্য যারা রয়েছে, এখন একটা সময় যদি এমন হয় যে এদেশের এই ধর্মভিত্তিক আলাদা আলাদা দল হয়ে গেল, তখন হিন্দুদের ভোট কোথায় যাবে? হিন্দুদেরকে দিবে। মুসলমানদের ভোট, যারা ইসলামিক দলগুলো, তারা এই ক্ষেত্রে একটু কিছুটা ডিফারেন্স রয়েছে, মধ্যপন্থী বা ইসলামিক দলগুলো। এবং আমাদের যারা আসলে ক্ষুদ্র নিগোষ্ঠী বা আদিবাসী, এটা নিয়ে অনেক মানে শব্দ চয়নে অনেকে বিভিন্নভাবে বলে থাকে। তো যাই হোক, এটা নিয়ে আমি দুঃখ প্রকাশ করে রাখছি, কেউ অন্যভাবে নেবেন না। তো যারা রয়েছে এই সম্প্রদায়, তারাও তো যদি মনে করে আমাদের পক্ষ থেকে আলাদা একটি দল গঠন করব, এটা মনে করেন এইবার হলো না, 5 বছর পরে, তখন আপনি কি করবেন? এই দেশটা বহু জাতিতে বিভক্ত হবে, ধর্মীয়ভাবে বিভক্ত হবে। এই জন্য আমরা মনে করি যে নিম্নকক্ষে যদি পেয়ারটা না হয়, তাহলে এইটা হওয়ার সম্ভাবনা নাই। কারণ আরেকটা ব্যাপার হলো যে নিম্নকক্ষে যদি পেয়ার হয়, আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা আছে স্বতন্ত্রভাবে, নানানভাবে, জাতীয় পার্টির মাধ্যমে। তো সেক্ষেত্রে আমরা অনেক হিসাব নিকাশ করে, শুধু আমরা না, এনসিপি তো একই কথা বলছে যে আমরা নিম্নকক্ষে পেয়ার চাই না, গণ অধিকার পরিষদে নিম্নকক্ষে পেয়ার চাই না। হ্যাঁ, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল, তারা নিম্নকক্ষে পেয়ার চাই। অলরেডি আলোচনা উঠেছে যে এনসিপি আর গণ অধিকার পরিষদ আপনারা একীভূত হয়ে যাচ্ছেন। হ্যাঁ, আলোচনা তো থাকতেই পারে। একটা সময় তো মানুষ আমাদের বলতো আমরা বিএনপির সাথে বিলীন হয়ে যাচ্ছি, এক হয়ে যাচ্ছি। এরপরে বলতো জামাতের সাথে আমরা মানে জামাতের মতাদর্শের হয়ে যাচ্ছি, কখনো বলে ইসলামী আন্দোলনের, এখন বলছে এনসিপি। দেখেন, আমাদের সাথে সবারই সম্পর্ক আছে। বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছি 2022 সাল থেকে। কোনো আলোচনা হয়েছিল যে আমাদেরকে 10টা আসন না দিলে আপনার সাথে আন্দোলন যাবো না? বলেছিলাম? উনিও জানার কথা না। না, উনি জানবে না কেন? উনি বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় নেতা। উনি না জানলে উনি এই দায়িত্বে আছে কেন? আপনি জানেন না? না না, অবশ্যই অবশ্যই না। এটা স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত। কারে সিট ছাড়বে, কারে ছাড়বে না, এটা তো ওপেন সংগঠন করে না। কার 10টা দিবে, 5টা দিবে, 1টা দিবে, 2টা দিবে, কোনো আলোচনার ভিত্তিতে আন্দোলন হয়নি। সবাই হাসিনার পতনের জন্য আন্দোলনে গিয়েছে, কোনো স্বার্থ ছাড়া। সিদ্ধান্ত হয়েছে পরে, সিদ্ধান্ত হয়নি। এখনো পর্যন্ত চ্যালেঞ্জ করে বলতে পারি, গণ অধিকার পরিষদের সাথে বিএনপির কোনো আসন ভাগাভাগি হয়নি, কোনো দলের হয়নি। এবং এই আলোচনা আমরা যাইনি। আমরা তো মানে এমপি মন্ত্রী হইতেই হবে, আসন ভাগাভাগি করে এই চিন্তা করি না। আমি তো আপনাকে আগেই বললাম যে মোদির আগমন বিরোধী আন্দোলন, এদেশে ভারতের বিরুদ্ধে কথা বলবে, রয়ের বিরুদ্ধে কথা বলবে, কারা ছিল? আমরাই তো বলেছি। এদেশের এই 18 সাল থেকে 24 সাল পর্যন্ত আন্দোলন লাগাতার কারা চালিয়েছে? আমরাই তো করেছি। এদেশের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটটা আমরাই তৈরি করেছি। আমি নিজে একটানা 15 দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। আমরা তো যদি মনে করেন যে আমরা কারো দয়ায় উঠে এসেছি, একদম শেষ তো একদম শেষ দিকে আমি আপনাকে বলি একটা প্রশ্ন, মানে গতকালকে করেছিলাম, এটা করেছিলাম যে বাংলাদেশে এখন যে ট্রেন্ড দেখা যাচ্ছে, জি, যে আপনারা গণ অধিকার পরিষদ, এনসিপি, বিএনপি, যারা মোটামুটি লিবারেল বা মধ্যপন্থী রাজনৈতিক দল, তারা বিশ্বাস করেন তারা একদিকে যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। কিন্তু হবে, শেষ পর্যন্ত হবে কি হবে না এটা জানি না, এটা অ্যাজাম্পশনের ভিত্তিতে বলছি আর কি। এখন প্রশ্ন হলো, ইসলামী দলগুলো একদিকে যাচ্ছে, বাংলাদেশে ইসলামী দল ভার্সেস মধ্যপন্থী রাজনৈতিক দলগুলোর বা বামপন্থী রাজনৈতিক দল, এই যে দুইটা ধারার যদি ক্লাশ হয় আগামীতে, সেটিকে রাজনৈতিক দিক থেকে কেমনে দেখেন আপনি? দেখেন, এই মুহূর্তে যেটি হচ্ছে, বিশেষ করে আমাদের মিডিয়া যেটি দেখাচ্ছে, একদিকে জাতীয়তাবাদ, অন্যদিকে ইসলামিক দল, মানে ইসলামিক। এখন বাংলাদেশে কি আর দল নাই? আছে তো, আমাদের মতন দল, মধ্যপন্থী দল, আমরা আছি, এনসিপি আছে, গণতন্ত্র মঞ্চের অন্তর্ভুক্ত, বালুদ্দিল্লার দল। আমি তাদের সবাইকে বলছি মধ্যপন্থী, মধ্যপন্থী। তো সেই জায়গায় এখন এনিহাও আমার কাছে মনে হয় যে মধ্যপন্থী ডানপন্থীর মধ্যে ক্লাশ দেখা যাচ্ছে। বিদেশি যারা আসলে আমাদের এক প্রকার শত্রু বলা যায়, যারা আমাদের ভালো চায় আমাদের দেশের, তারা এইভাবেই বাংলাদেশকে দেখাতে চায় যে একদিকে জাতীয়তাবাদ, অন্যদিকে ইসলামিকদের উত্থান হয়েছে। কিন্তু এই দেশে কি জামাত ইসলাম ছিল না? এদেশে ইসলামী আন্দোলন ছিল না? ইসলামিক দলগুলো ছিল না? ছিল। কিন্তু এখন তারা আসলে এইটা কেন দেখাচ্ছে আমি আসলে বুঝতেছি না। আমার কাছে মনে হয় একটি তারা ওই যে বলে না, হাসিনা যেটি বলেছিল যে বাংলাদেশে মৌলবাদের উত্থান হয়েছে, এই ইসলামিক দলগুলোর এই উত্থানকে তারা মৌলবাদ হিসেবে দেখাতে চায়। এটা আসলে অত্যন্ত নিন্দাজনক। ইসলামিক দলগুলো আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। কিন্তু এই যে মিডিয়াতে এই ধরনের একটা ক্যারেক্টার তৈরি করে বোঝানো হচ্ছে যে হাসিনার কথাই সত্য, এই জন্য মিডিয়া কিছু কিছু মিডিয়াতে, সেটা দেশীয় বলেন বিদেশি বলেন, এইভাবে দেখানো হচ্ছে যে বিএনপি সহ একদিকে মধ্যপন্থী দলগুলো জাতীয়তাবাদের চেতনায় বিশ্বাস করে, অন্যদিকে ইসলামিকদের ব্যাপক উত্থান হয়েছে এবং তারা ভিন্ন দিকে, তারা এই জাতীয়তাবাদকে ছাড়িয়ে তারা আরো সামনের দিকে যাচ্ছে, অর্থাৎ মৌলবাদের উত্থান হয়েছে, এরকম ভাবে বোঝানোর চেষ্টা করছে। এইটা নিয়ে আমি শেষ 2 মিনিট আপনি বলবেন। একেবারে প্রশ্ন একই, যে এই যে বাংলাদেশে এখন একেবারে একটা ক্যাম্পেইন চলছে যে ইসলামপন্থীরা অর্থাৎ ডানপন্থীরা একদিকে, বিএনপি সহ মধ্যপন্থী এবং বামপন্থী তারা একদিকে, এটা বাংলাদেশের জন্য কি মেসেজ দেয়? ধন্যবাদ। আপনার পর্যালোচনা এটা আপনি দিতে পারবেন কি দিতে পারবেন? এটা আমার একটা দৃঢ় বিশ্বাস, এটা আলাপ আলোচনার মাধ্যমে একটি জায়গায় আমরা আসতে পারবো সবাই মিলে। আজকের জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে গণতান্ত্রিক ইসলামী দলগুলো এবং বিএনপির মধ্যে লিবারেল ডেমোক্রেটিক একটা পার্টি, বিএনপি মধ্যপন্থী গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল, জনপ্রিয় রাজনৈতিক দল, এদেশের সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করে বিএনপি। যতবারই মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে। বিএনপির একটা ব্যাপক জনপ্রিয়তা অবস্থান বাংলাদেশে রয়েছে। সেই প্রেক্ষাপটে আমি মনে করি ইসলামী দলগুলো যারা রয়েছে তাদের সাথে বড় ধরনের সংঘাতে কখনো এটা সম্পৃক্ত হবে না, দেশের সাথে, জনগণের সাথে, গণতন্ত্রের সাথে।
আমরা তো চাচ্ছি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় একটা ফিরে আসে সবাই সাথে, গণতান্ত্রিক শক্তিগুলো, ইসলামী দলগুলো সবাই ঐক্যবদ্ধ হয়ে, সবাই তো এই দেশটাকে আমরা ভালোবাসি। এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। মানুষের ন্যায়পরায়ণতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়ে মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে আমরা একটা সাম্যের বাংলাদেশ, একটি সত্যিকার অর্থে একটি ন্যায় বিচার ভিত্তিক, একটি ক্ষুধা দারিদ্র্যমুক্ত একটি দেশ আমরা গড়তে চাই। সবার অংশগ্রহণ প্রয়োজন, সেখানে ইসলামী দলগুলোরও প্রয়োজন আছে, আমাদের মতো দলগুলোর সবাই ঐক্যবদ্ধ হয়ে সহনশীলতা, ধৈর্যের সাথে আমরা দেশ, ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে সমস্ত জায়গায়, সমস্ত সাংবিধানিক জাতীয় প্রতিষ্ঠানগুলোকে লুটপাট, দলীয়করণ করে ধ্বংসস্তূপে পরিণত করেছে। এই জায়গা থেকে কখনো আপনি বাংলাদেশকে সবাইকে ঐক্যবদ্ধ না হয়ে এই বাংলাদেশকে বিনির্মাণ করতে পারবেন না। এই কারণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব কিন্তু বলেছেন, সমস্ত রাজনৈতিক দলের সাথে বসে উনি 27 দফা যেটা ম্যাডাম দিয়েছিলেন 2016 সালে, আপনি জানেন ওয়েস্টিনে 2030 ভিশন, সেইটাকে 31 দফায় কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা জবাবদিহিতে আনার জন্য, কল্যাণমূলক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা জাতিকে উপহার দেওয়ার জন্য এই ছাত্র জনতারা এত জীবন দিয়েছে, প্রায় 2000 ছাত্ররা, এদের রক্তের ঋণ, মুক্তিযুদ্ধের ঋণ 17 বছর। এই যে ভাই একটু আগে বললেন, ধন্যবাদ শামীম ভাই, আমাদের বিএনপির আমাদের সবচেয়ে সময় বেশি শেষ। নেতাকর্মীরা জীবন দিয়েছে, গত 17 বছর গুম হয়েছে 4500 5000 লোক নেতা। ধন্যবাদ শামীম ভাই, ধন্যবাদ। শেষ সেই করতে জায়গাটাতে আমরা আমরা টাইম দেশটাকে একেবারে গড়ে তুলতে চাই গণতান্ত্রিক শাসন। একেবারেই শেষ সময়। ধন্যবাদ, সবাইকে নিয়ে আমরা করি। ধন্যবাদ কৃষিবিদ মোহাম্মদ শামীমুর রহমান শামীম, ধন্যবাদ রাশেদ খান। দর্শক, আজ এখানেই শেষ করছি সোনালী লাইফ ইন্স্যুরেন্স